7 মিনিটে ইসরায়েলে আঘাত। ইরানের সেজিল ক্ষেপণাস্ত্র কেঁপে উঠল ইসরায়েল। ইরান এবার প্রথমবারের মতো চলমান সংখ্যাতে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী। বিশ্লেষকদের মতে এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর গতি ও কৌশলগত সক্ষমতা। তথ্য অনুযায়ী ইরানের নাতানজ নিউক্লিয়ার ফ্যাসিলিটি এলাকা থেকে ছোড়া হলে এই ক্ষেপণাস্ত্র মাত্র 7 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারে ইসরায়েলের প্রধান শহর তেল আবিবে। এত অল্প সময়ের মধ্যে আকাশ পেরিয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছে যাওয়ার ক্ষমতা এই অস্ত্রকে অত্যন্ত ভয়ঙ্কর করে তুলেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে সেজিল একটি মাঝারি পাল্লার সারফেস টু সারফেস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি কঠিন জ্বালানি দিয়ে চালিত হয়, ফলে দ্রুত উৎক্ষেপণ করা সম্ভব এবং দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে সেজিল ক্ষেপণাস্ত্রকে অনেক সময় ড্যান্সিং মিসাইল বা নাচতে থাকা ক্ষেপণাস্ত্র বলা হয়। এর কারণ হলো এটি উচ্চ আকাশে উঠে নিজের গতিপথ পরিবর্তন করতে পারে, অর্থাৎ লক্ষ্যবস্তুর দিকে যাওয়ার সময় মাঝপথেই দিক বদলে ফেলার ক্ষমতা রয়েছে এই ক্ষেপণাস্ত্রের। বিশ্লেষকদের মতে এই বৈশিষ্ট্যের কারণে সেজিলকে আটকানো অনেক কঠিন, কারণ ইসরায়েলের বহুল আলোচিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সাধারণত নির্দিষ্ট গতিপথে ছুটে আসা রকেট বা ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে সক্ষম, কিন্তু সেজিল মাঝ আকাশে গতিপথ বদলাতে পারে বলে প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার সুযোগ তৈরি হয়। এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনীর জনসংযোগ বিভাগ জানায় তারা ইসরায়েলের বিভিন্ন স্থানের লক্ষ্যবস্তুতে মোট 54টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই হামলায় শুধু সেজিল নয়, আরও কয়েক ধরনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। বিবৃতিতে বলা হয় হামলায় ব্যবহৃত হয়েছে খোরামশর মিসাইল নামের সুপার হেভি ক্ষেপণাস্ত্র, যা রয়েছে দ্বৈত ওয়ারহেড, অর্থাৎ একটি ক্ষেপণাস্ত্র থেকেই দুটি আলাদা বিস্ফোরণ ঘটানো সম্ভব। এছাড়াও ব্যবহার করা হয়েছে খাইবার শেকার মিসাইল, কাদের মিসাইল এবং ইমাদ মিসাইল। আর এই হামলায় প্রথমবারের মতো 4টি কৌশলগত জ্বালানি চালিত সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। ইরান এই হামলাকে অপারেশন সাদেক প্রমিস নামে উল্লেখ করেছে। তাদের মতে এটি ছিল একটি শক্তিশালী সামরিক বার্তা। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ইরান থেকে ছোড়া আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলার সিগন্যাল শনাক্ত করেছে। আগের হামলার খবর আসার 2 ঘন্টারও কম সময়ের মধ্যে এই নতুন হামলা চালানো হয়। এই ঘোষণার পর ইসরায়েলের বিভিন্ন এলাকায় আবারও সতর্ক সাইরেন বেজে ওঠে। অনেক মানুষ দ্রুত আশ্রয় কেন্দ্রে ছুটে যান। আকাশে দেখা যায় প্রতিরক্ষা ব্যবস্থার আলোর ঝলক, আর দূর থেকে শোনা যায় বিস্ফোরণের শব্দ। বিশ্লেষকরা বলছেন এই হামলা শুধু সামরিক আঘাত নয়, এটি প্রযুক্তিগত শক্তিরও একটি প্রদর্শন। বিশেষ করে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে ইরান দেখাতে চেয়েছে যে তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এখন আরও উন্নত এবং দ্রুতগতির। মাত্র 7 মিনিটের দূরত্ব তাই এখন মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে নতুন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। একটি ক্ষেপণাস্ত্র কয়েক মিনিটের সময় আর পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি সবকিছুই যেন এখন সেই সময়ের হিসাবের উপর নির্ভর করছে। 35 ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, আর ভেঙে পড়েছে ইসরায়েলের আকাশের ঢাল। সকাল, কিন্তু সূর্যের আলো নয়, আকাশ ভরে গেছে আগুনে। ইরান থেকে ছোড়া হয়েছে 35টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলের দিকে। কিছু থামিয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, কিন্তু সব না। কিছু ক্ষেপণাস্ত্র ভেদ করে ঢুকে গেছে প্রতিরক্ষার দেয়াল। আয়রন ডোম সবকিছু থামাতে পারছে না। ইসরায়েলের বহুস্তর প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম শক্তিশালী। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস এর এই সিস্টেম অনেক ক্ষেপণাস্ত্র আটকেছে। মিসাইলের টুকরো, ইন্টারসেপ্টরের ধ্বংসাবশেষ ইসরায়েলের বিভিন্ন জায়গায় পড়ে আছে। ইসরায়েলি পুলিশ বলছে অসংখ্য রিপোর্ট এসেছে। রাস্তা, খোলা জায়গা, বাড়ির পাশ সবখানে আতঙ্ক। সরাসরি বড় শহরে আঘাত না লাগলেও আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষেই তৈরি করছে ভয়, বিশৃঙ্খলা। একজন 50 বছর বয়সী ব্যক্তি আহত ধ্বংসাবশেষের গর্তে পড়ে, আরো অনেকে আহত শেল্টারে দৌড়াতে গিয়ে। এটা শুধু যুদ্ধ না, এটা মানসিক চাপের বিস্ফোরণ। এক ঢেউ শেষ, আরেকটা আসছে। 35টা ক্ষেপণাস্ত্র এটা কোনো ছোট আক্রমণ নয়, এটা একটা ওয়েভ, একটা বার্তা। যদি এইভাবে বারবার আক্রমণ আসে তাহলে কি ইসরায়েলের প্রতিরক্ষা ভেঙে পড়বে? সাইরেন বাজছে, মানুষ দৌড়াচ্ছে। ইসরায়েল দাঁড়িয়ে আছে অনিশ্চয়তায়। ইরানের পাল্টা আঘাতের টার্গেট শুধু ইসরায়েল না, ইরান পাল্টা আঘাত করেছে উপসাগরীয় দেশগুলোতেও। টার্গেট কাতারের আল উদেদ এয়ারবেস, কুয়েতের আল সালিম এয়ারবেস, ইউএই এর আল ধাফরা এয়ারবেস, বাহরাইনের একটি ঘাঁটি। এই ঘাঁটিগুলো আমেরিকার উপস্থিতির প্রতীক। ইরানের বার্তাটা পরিষ্কার, তোমরা আঘাত করলে আমরা সবাইকে ছুঁব। বিস্ফোরণ ছড়িয়ে পড়ছে মানচিত্র জুড়ে।
সংযুক্ত আরব আমিরাত আবুধাবিতে বিস্ফোরণ, একজন নিহত, বাড়ির কাঁচ কেঁপে উঠেছে। কাতার আকাশ বন্ধ, ফ্লাইট বন্ধ। সৌদি আরব রিয়াদে বিস্ফোরণের শব্দ। জর্ডান দুটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস। পুরো মধ্যপ্রাচ্য যেন একটা আগ্নেয়গিরি। ইরানের আইআরজিসি বলছে এটা শুধু শুরু। তারা বলছে এটা প্রথম ধাপ। ড্রোন, মিসাইল আরও আসবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক হামলার কঠোর জবাব দিতে শুরু করেছে ইরান। তবে তেহরানের এই পাল্টা হামলার ব্যাপ্তি এবার কেবল ইসরায়েলের সীমানায় সীমাবদ্ধ থাকেনি, বরং মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে একযোগে হামলা চালিয়েছে তারা। বাহরাইন, কুয়েত, কাতার ও সৌদি আরবের পাশাপাশি ইরানের বিধ্বংসী আক্রমণের শিকার হয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই সামরিক পদক্ষেপের পর বিশ্লেষকদের মাঝে এখন বড় প্রশ্ন, কেন আরব দেশগুলোর মধ্যে আমিরাতকে এত গুরুত্ব দিয়ে লক্ষ্যবস্তু বানালো ইরান? এই বৈরিতার নেপথ্য কারণ খুঁজতে ফিরতে হবে 2020 সালে। সেই বছরের সেপ্টেম্বরে ঐতিহাসিক আব্রাহাম অ্যাকর্ড স্বাক্ষরের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের কূটনৈতিক বরফ গলিয়ে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। যদিও উপসাগরীয় দেশগুলো আগে থেকেই অনানুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রাখত, তবে এই চুক্তির মাধ্যমে তা প্রকাশ্য রূপ পায়। বিশেষ করে 2015 সালে আবুধাবিতে ইসরায়েলের প্রথম কূটনৈতিক মিশন খোলার পর থেকেই দুই দেশের ঘনিষ্ঠতা বাড়তে থাকে, যা মূলত ইরানের আঞ্চলিক প্রভাব ঠেকানোর একটি কৌশল হিসেবে দেখেছে তেহরান। ইরান এবারও চুপ করে থাকেনি। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল একসাথে বড় ধরনের হামলা চালানোর পর ইরান যেন ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কোনো তাড়াহুড়া নেই, কিন্তু ভেতরে জমে থাকা শক্তি নিঃশব্দ আগ্নেয়গিরির মতো। ইরান সরকার জানিয়ে দিল পাল্টা আঘাত শুরু হয়েছে। বার্তা সংস্থা ফার্স বলছে, বাহরাইন, কুয়েত, কাতার আর সংযুক্ত আরব আমিরাত যেখানে যেখানে মার্কিন সামরিক ঘাঁটি আছে সেসব জায়গা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই হামলা শুধু ক্ষেপণাস্ত্রের নয়, এটা ছিল এক ধরনের বার্তা। বার্তাটা খুব পরিষ্কার, আমরা আছি। সৌদি আরবও জানালো তাদের রাজধানী রিয়াদ আর পূর্বাঞ্চলেও হামলার চেষ্টা হয়েছে। রাতের আকাশে বিস্ফোরণের আলো, মানুষের ভেতরে অজানা ভয়। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড সংক্ষেপে আইআরজিসি একটা কথা বলেছে, খুব ঠান্ডা গলায়। তারা বলেছে, মধ্যপ্রাচ্যে যেখানেই মার্কিন বা ইসরায়েলি সামরিক লক্ষ্য আছে সেগুলোতে শক্তিশালী ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। আরেকটি কথাও বলেছে, তারা যতক্ষণ না শত্রু পুরোপুরি পরাজিত হয় এই অভিযান চলবে। এই কথাগুলো শুনলে মনে হয় না এটা শুধু যুদ্ধের ভাষা, এটা যেন এক ধরনের জেদ, একটা রাষ্ট্রের আত্মসম্মান। ইরান আরো বলেছে, মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন সম্পদ এখন তাদের জন্য বৈধ লক্ষ্য। এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী হামিদ খানবারি একটু ভিন্ন সুরে কথা বলেছেন। তিনি বলেছেন, আমাদের আত্মরক্ষার অধিকার আছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে কয়েকটি ক্ষেপণাস্ত্র ঠেকানো গেছে, তবু একজন মারা গেছেন। সৌদি আরব দাবি করেছে তারা বেশিরভাগ হামলায় প্রতিহত করেছে, কিন্তু তাদের কথায় একটা কষ্ট লুকানো ছিল। বাহরাইন জানিয়েছে তাদের ভেতরে থাকা মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তরে হামলা হয়েছে। কুয়েত বলছে তাদের আলী আল সালেম বিমান ঘাঁটিতে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। তারা সবগুলো ঠেকিয়েছে বলে দাবি করেছে, কিন্তু আকাশে যে শব্দগুলো উঠেছিল সেগুলো থামানো যায়নি। কাতারও একই কথা বলেছে, তারা নাকি সব হামলা সীমান্তে পৌঁছানোর আগেই ধ্বংস করেছে। তবু ভয় থেমেনি। এই 4টি দেশ, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ইরান থামেনি। ইরাকের উত্তরাঞ্চলের ইরবিল বিমানবন্দরেও 2বার হামলা হয়েছে। ইরান দেখিয়ে দিল তারা শুধু প্রতিক্রিয়া দেখায় না, তারা অপেক্ষা করে, তারপর আঘাত করে। একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানিয়েছেন, 28 ফেব্রুয়ারির হামলায় ইরানের একাধিক কর্মকর্তা নিহত হয়েছে। তিনি জানান, অভিযানের সময় একই সঙ্গে 3টি স্থানে হামলা চালানো হয়, যেখানে ইরান সরকারের সদস্যরা জড়ো হয়েছিলেন। ওই কর্মকর্তা আরও জানান, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গুরুত্বপূর্ণ ও সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু নির্ধারণ করে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় এই হামলা চালায়। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড বা আইআরজিসি। নতুন করে হামলার ঘোষণা দিয়েছে তারা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। কাতারে ইরানের হামলায় বিশেষ মার্কিন রাডার ধ্বংস, আইআরজিসির বড় সাফল্য। ইরানের পাল্টা হামলায় কাতারে স্থাপিত যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক রাডার সিস্টেম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি ঘোষণা দিয়েছে, অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সামরিক সম্পদ লক্ষ্য করে চালানো তাদের পাল্টা হামলার অংশ হিসেবে এই রাডার ধ্বংস করা হয়েছে।
এক বিবৃতিতে আইআরজিসি জানায় যে FP-132 রাডার সিস্টেমটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তার কার্যক্ষমতা ছিল 5000 কিলোমিটার পর্যন্ত এবং এতে ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধের জন্য বিশেষ প্রযুক্তি ছিল। 2013 সালে যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছিল এই রাডার সিস্টেমটির মূল্য ছিল প্রায় $1.1 বিলিয়ন। বিবৃতিতে আরও বলা হয়, ব্যাপক মিসাইল হামলায় এই সিস্টেমটি সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। এই হামলা ছিল 28 ফেব্রুয়ারি ভোরে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উস্কানিমূলক আগ্রাসনের জবাবে ইরানি সশস্ত্র বাহিনীর সমন্বিত প্রতিক্রিয়ার অংশ। এই উস্কানিমূলক হামলার পরপরই ইরান দ্রুত প্রতিক্রিয়া জানায়, যেখানে আইআরজিসি ও সেনাবাহিনীর মিসাইল ও ড্রোন অন্তত 7টি আঞ্চলিক দেশে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালায়, যার মধ্যে কাতারও রয়েছে। কাতারে রয়েছে অঞ্চলের সবচেয়ে বড় মার্কিন বিমান ঘাঁটি আল উদেদ এয়ারবেজ এবং ইরানি কর্তৃপক্ষ আগেই সতর্ক করেছিল যে যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের ভূখণ্ডে হামলা চালায় তাহলে এই ঘাঁটিও লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এর আগে জুন মাসেও ইরান একই ধরনের হামলা চালিয়েছিল আল উদেদ ঘাঁটিতে, যখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরান বিরোধী আগ্রাসনকে সমর্থন দিয়েছিল এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালিয়েছিল। আইআরজিসির জনসংযোগ দপ্তর পৃথক এক বিবৃতিতে জানায়, শনিবারের ইরানি হামলায় অন্তত 200 জন সামরিক সদস্য নিহত বা আহত হয়েছে। তারা আরও জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বেশ কয়েকটি মিসাইল ইরানের ভূখণ্ডে পৌঁছাতে ব্যর্থ হয় এবং সেগুলো ইরাক ও পারস্য উপসাগরীয় দেশগুলোর মরুভূমি ও শহর এলাকায় গিয়ে পড়ে। ইরান এর আগে পারস্য উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করেছিল যাতে তারা তাদের ভূখণ্ডকে ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসনের কাজে ব্যবহার করতে না দেয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এনবিসিকে দিয়ে এক সাক্ষাৎকারে বলেন, তিনি পারস্য উপসাগরীয় দেশগুলোর তার সমমর্যাদার মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং ব্যাখ্যা করেছেন যে এই হামলাগুলো ছিল অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে নেওয়া একটি আত্মরক্ষামূলক পদক্ষেপ। আমরা চুপ করে বসে থাকতে পারি না, জোর দিয়ে বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসন ঘটাচ্ছে এমন এক সময় যখন ওমান সরকারের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা চলছিল। তেহরানে ইসরায়েলি হামলার পর সেখানকার একটি স্যাটেলাইট ইমেজ সংগ্রহ করেছে BBC ভেরিফাই, যাতে দেখা গেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয় বা লিডারশিপ হাউসের একটি অংশে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। হাই রেজলিউশনের এই ছবিটি ধারণ করেছে এয়ারবেজ। এতে দেখা যায় ওই জায়গায় ভবনগুলো পোড়া অবস্থায় রয়েছে, ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতেও দেখা গেছে। ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে। ছবির অবস্থান সকালে তেহরানে ধারণ করা যাচাইকৃত ভিডিও ফুটেজের সঙ্গে মিল রয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নাকি গোপনে যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার জন্য চাপ দিয়েছিলেন। প্রতিবেদন অনুযায়ী তিনি কয়েক সপ্তাহ ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একাধিকবার ফোন করেন। লক্ষ্য ছিল ইরানি সামরিক হামলা চালানো। কিন্তু মজার বিষয় হলো, প্রকাশ্যে তিনি ঠিক উল্টো কথা বলছিলেন। তিনি বলেছিলেন সৌদি আরব কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান চায়। তাহলে আসলে কি ঘটেছে? 28 ফেব্রুয়ারি থেকে ইরানে বড় ধরনের হামলা শুরু হয়, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে আঘাত হানে বলে দাবি করা হচ্ছে। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি সহ শীর্ষ অনেক নেতা নিহত হয়েছেন। এই ঘটনার পরই প্রশ্ন উঠেছে, এই হামলার পেছনে কি সৌদি আরবেরও ভূমিকা ছিল? ওয়াশিংটন পোস্ট বলছে, 4 জন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা নিশ্চিত করেছেন সৌদি যুবরাজ গোপনে এই হামলার জন্য তদবির করেছিলেন। সৌদি আরব কেন এমন চাইতে পারে? এই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিবেদন অনুযায়ী সৌদি আরবের মূল চিন্তা ছিল তাদের তেল স্থাপনা নিরাপদ রাখা, কারণ অতীতে ইরানের সঙ্গে উত্তেজনার সময় সৌদি তেল স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এছাড়া ইরান ও সৌদি আরব বহুদিনের প্রতিদ্বন্দ্বী। একদিকে শিয়া নেতৃত্বাধীন ইরান, অন্যদিকে সুন্নি নেতৃত্বাধীন সৌদি আরব। এই দ্বন্দ্বের কারণে বহু বছর ধরে ছায়া যুদ্ধ চলছে পুরো অঞ্চলে। সহজভাবে বললে, সৌদি আরব চায় ইরান দুর্বল থাকুক, যাতে নিজের নিরাপত্তা নিশ্চিত থাকে। এরপর কি হলো? ইরানে হামলার পর পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। ইরান পাল্টা হামলা চালায় দুবাই, দোহা, রিয়াদ। অর্থাৎ সংঘর্ষ এখন এক দেশ থেকে ছড়িয়ে পুরো অঞ্চলে চলে গেছে। এরপর সৌদি আরব কঠোর ভাষায় ইরানের এই হামলার নিন্দা জানায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। বড় কূটনৈতিক খেলা। হামলার পর সৌদি যুবরাজ একাধিক দেশের নেতাদের সঙ্গে কথা বলেন, যেমন সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, জর্ডান। এর মানে কি? সৌদি আরব এখন আঞ্চলিক জোট গড়ার চেষ্টা করছে। একই সাথে তারা বলছে প্রয়োজন হলে প্রতিশোধ নিতেও প্রস্তুত। সৌদি আরব জানিয়েছে দেশটির রাজধানী রিয়াদে আন্তর্জাতিক বিমানবন্দর এবং মার্কিন সেনা সদস্যদের আবাসস্থল প্রিন্স সুলতান বিমান ঘাঁটিকে লক্ষ্য করে চালানো ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
বিষয়টি সম্পর্কে অবগত এক অজ্ঞাত সূত্র নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে জানায় 1 মার্চ বিকেলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে রিয়াদ বিমানবন্দর এবং প্রিন্স সুলতান বিমান ঘাঁটির কাছে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে সৌদি আরব। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান ব্যাপক হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আক্রমণ শুরু করেছে। এর মধ্যে দুবাই ও আবুধাবির বিমানবন্দরে হামলায় 1 জন নিহত এবং 11 জন আহত হয়েছেন। আবুধাবি কর্তৃপক্ষ জানিয়েছে জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে আসা একটি ড্রোন ঠেকিয়ে দেয় আমিরাতি বাহিনী। তবে সেই ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে 1 জন নিহত ও 7 জন আহত হন। ইরানের শক্তিশালী বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC ঘোষণা করেছে তারা অপারেশন ট্রু প্রমিস 4 এর আওতায় নতুন করে বড় আকারের মিসাইল হামলা চালিয়েছে। এই হামলায় শুধু মিসাইল না, ড্রোনও ব্যবহার করা হয়েছে। একসাথে বহু জায়গায় আঘাত হানা হয়েছে। টার্গেট ছিল তেল আবিব, হাইফা, জেরুজালেম। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, একাধিক স্থানে বিস্ফোরণ হয়েছে। বিশেষ করে বেইত শেমেশ এলাকায় একটি মিসাইল আঘাতে অন্তত 9 জন নিহত, 36 জনের বেশি আহত। জেরুজালেমের পশ্চিমে উপকূলের জাফায় পথে অবস্থিত বেইত শেমেশ শহরে 1 মার্চ দিনের শুরুতে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এই হামলায় কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে একটি সম্পূর্ণভাবে ধসে পড়েছে। সতর্কতা কেন কাজ করেনি? ইরানের এই হামলার আগে কোনো সতর্কতা সাইরেন বাজেনি। ইসরায়েলি সামরিক বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে বেইত শেমেশে কেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করেনি তা তদন্ত করা হবে। ইসরায়েলের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিখুঁত নয় এবং ইসরায়েলের শহরগুলোর দিকে ছোড়া প্রতিটি ক্ষেপণাস্ত্র আটকাতে পারে না। জুন মাসেও একই ধরনের ঘটনা ঘটেছিল, যখন ইসরায়েল ইরানের উপর আগের দফার হামলা চালায়। ইরানের সক্ষমতা ও এর প্রভাব। ইরান দেখিয়ে দিয়েছে যে তারা ব্যালিস্টিক সহ বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছুটতে সক্ষম, যা সরাসরি ইসরায়েলের শহরগুলোর কেন্দ্রভাগে আঘাত হানতে পারে। এই হামলাগুলো শুধু ভবন ধ্বংসই করে না, মানুষের জীবনেও বড় ধরনের ক্ষতি করে। এই পরিস্থিতি ইসরায়েল সরকারের সেই ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে, যেখানে তারা নিজেদেরকে অজেয়, নিয়ন্ত্রণে থাকা এবং ইরানের ওপর ধারাবাহিক চাপ বজায় রাখতে সক্ষম হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিল। হামলার তীব্রতা কতটা? ইসরায়েলি মিডিয়া বলছে এই হামলার সংখ্যা ও পরিসরের দিক থেকে ব্যতিক্রমী। দেশ জুড়ে সাইরেন বেজে উঠেছে উত্তরে আকা থেকে দক্ষিণে ইসদুত পর্যন্ত। শুধু তাই না, গাজা, গোলান হাইটস এবং ডেড সি অঞ্চলেও সতর্কতা জারি করা হয়েছে। হামলা শুধু একটি শহরে সীমাবদ্ধ না, পুরো ইসরায়েল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সমুদ্রপথেও। স্ট্রেইট অফ হরমুজে একটি তেলবাহী জাহাজে আগুন লাগে, বহু জাহাজ চলাচল বন্ধ করে অপেক্ষা করছে। প্রায় 100টি তেল ট্যাঙ্কার আটকে আছে বলে রিপোর্ট। যুদ্ধ এখন শুধু ইসরায়েল ইরান নয়, এই সংঘাত এখন ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে। রিয়াদ, দুবাই, দোহায় বিস্ফোরণের খবর এসেছে। বাহরাইনে মার্কিন ঘাঁটিও টার্গেট হয়েছে, এমনকি সাইপ্রাসের দিকেও মিসাইল যাওয়ার তথ্য পাওয়া গেছে। অর্থাৎ যুদ্ধ এখন বহু দেশে ছড়িয়ে পড়ার ঝুঁকিতে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবির মতো শহর এবং কাতার ও বাহরাইনের মতো দেশগুলো, যেগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, এই হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। এর ফলে নিরাপদ ও উন্মুক্ত হিসেবে দেশগুলোর দীর্ঘদিনের যে ভাবমূর্তি রয়েছে তা বড় ধাক্কা খেয়েছে। 28 ফেব্রুয়ারি 200 যুদ্ধবিমান নিয়ে ইরান জুড়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইরান শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে। ধনী উপসাগরীয় দেশগুলো, যেগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেসব লক্ষ্য করে এসব হামলা চালায় ইরান। আমেরিকার শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা কি সত্যিই অজেয়? এই প্রশ্নটা আরও জোরালো হয়েছে। ইরানের হুঁশিয়ারি, যুদ্ধ দীর্ঘ হবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস এর এক উপদেষ্টা ইব্রাহিম জাব্বারি সরাসরি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আমরা এখন এমন উন্নত সক্ষমতা নিয়ে প্রস্তুত যে বছরের পর বছর যুদ্ধ চালাতে পারি। আরও ভয়ঙ্কর তথ্য, যুদ্ধের শুরুতেই ইরান তাদের সবচেয়ে নিচের স্তরের অস্ত্র ব্যবহার করছে। সময় যত যাবে তারা ব্যবহার করবে আরও শক্তিশালী মিসাইল, এমন অস্ত্র সামনে আনবে যা এখন পর্যন্ত গোপন রাখা হয়েছে। মানে সহজভাবে এই যুদ্ধ এখনো পূর্ণ শক্তিতে শুরুই হয়নি। আমেরিকার প্রতিরক্ষা সত্যিই কি ব্যর্থ? আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা কি কাজ করছে? রিপোর্ট বলছে, প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম কিছু ক্ষেত্রে ইরানের মিসাইল ঠেকাতে ব্যর্থ হয়েছে। কিছু ভিডিওতে দেখা গেছে অন্তত 3টি ইন্টারসেপ্টর মিসাইল লক্ষ্যভ্রষ্ট হয়েছে। সাধারণত কি হয়, একটি মিসাইল ঠেকাতে 2টি ইন্টারসেপ্টর ছোড়া হয়, কিন্তু এখানে 3টি ছোড়া হলেও টার্গেট মিস করেছে বলে দাবি। বাস্তব যুদ্ধের চাপ তত্ত্বের চেয়ে অনেক কঠিন এবং প্রতিরক্ষা ব্যবস্থা সবসময় সফল হয় না।
$1.1 বিলিয়ন ধাক্কা, রাডার ধ্বংস। আরও বড় দাবি এসেছে ইরান নাকি যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক রাডার ধ্বংস করেছে। এই রাডারটি হল AN/FPS-132 রাডার। অবস্থান কাতার। মূল্য প্রায় $1.1 বিলিয়ন। এই রাডার কি করত? 5000 কিলোমিটার দূরের ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করতে পারত, অর্থাৎ আগাম সতর্কতা দেওয়ার জন্য এটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। ইরান দাবি করছে তারা এটি নির্ভুল হামলায় ধ্বংস করেছে, তবে এই দাবির পুরোপুরি স্বাধীন নিশ্চিতকরণ এখনো হয়নি। একটি ব্যালিস্টিক মিসাইল থামাতে 2 থেকে 3টি ইন্টারসেপ্টর লাগে, মানে 10টি মিসাইল এলে 20 থেকে 30টি প্রতিরক্ষা মিসাইল লাগবে। এখন যদি ইরান প্রতিদিন বড় আকারে হামলা চালায়, খুব দ্রুত ইন্টারসেপ্টর শেষ হয়ে যেতে পারে। রিপোর্ট বলছে কয়েকদিনের মধ্যেই এই মজুদ ফুরিয়ে যেতে পারে। 1 মার্চ ইউএস সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে যে 3 জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং 5 জন গুরুতরভাবে আহত হয়েছেন। যুদ্ধের হিসাব অনুযায়ী এ হতাহত এখনও তুলনামূলকভাবে কম। সামরিক বিশেষজ্ঞরা মনে করেন যুদ্ধক্ষেত্রে এই ধরনের হতাহত হওয়া স্বাভাবিক। পাশাপাশি বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিপুল সংখ্যক সেনা ও সামরিক সরঞ্জাম স্থানান্তরের ঝুঁকি থেকেও কিছু অযুদ্ধজনিত মৃত্যু ঘটতে পারে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রতিটি মার্কিন হতাহতের ঘটনা দেশের ভেতরে রাজনৈতিক চাপ আরও বাড়িয়ে দিবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর প্রতিবাদে কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে এই হত্যাকাণ্ড মুসলিম বিশ্বের সঙ্গে যুদ্ধ ঘোষণা বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা খামেনির হত্যাকাণ্ড ছিল মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, ইসলামিক রিপাবলিক অফ ইরানের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ এবং বিশ্বজুড়ে শিয়া মতাদর্শের একজন বিশিষ্ট নেতার এই হত্যাকাণ্ড বিশ্বের সব প্রান্তের মুসলিম ও বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য হচ্ছে। ইরান বনাম যুক্তরাষ্ট্র ইসরায়েল কি অস্ত্র ব্যবহার করছে তেহরান? মধ্যপ্রাচ্যের আকাশে আগুনের রেখা ছুটে যাচ্ছে, কোথাও সাইরেন বাজছে, কোথাও বিমান ঘাঁটি অন্ধকারে। এই পরিস্থিতিতে প্রশ্নটা খুব সরল, ইরান কি দিয়ে লড়ছে? সবচেয়ে বড় অস্ত্র ক্ষেপণাস্ত্র। ইরানের যুদ্ধের মূল শক্তি হল মিসাইল বা ক্ষেপণাস্ত্র, কারণ তাদের বিমান বাহিনী খুব আধুনিক না হলেও ক্ষেপণাস্ত্র দিয়ে তারা 1000 কিলোমিটার দূরে আঘাত করতে পারে। ইরানের ক্ষেপণাস্ত্র 3 ধরনের। স্বল্প পাল্লার 150 থেকে 800 কিলোমিটার, কাছের টার্গেটে দ্রুত হামলার জন্য, যেমন ফাতে কিয়াম। যুদ্ধ শুরুতেই সারপ্রাইজ অ্যাটাক দিতে ব্যবহার হয়। সুবিধা, খুব দ্রুত ছোড়া যায়, থামানো কঠিন। মাঝারি পাল্লার 1500 থেকে 2000 কিলোমিটার, ইসরায়েল, সৌদি আরব, কাতারের মতো দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে, যেমন শাহাব 3, সেজিল। এগুলো ইরানের মেইন অ্যাটাক ওয়েপন। দূর পাল্লার 2500 কিলোমিটার পর্যন্ত, পুরো মধ্যপ্রাচ্য কভার করতে পারে। মার্কিন ঘাঁটি, বড় শহর, সবই এর রেঞ্জে। সহজভাবে বলে ইরান বসে থেকেও অনেক দূরে আঘাত করতে পারে। ক্রুজ মিসাইল, রাডারকে ফাঁকি দেয়া অস্ত্র। ক্রুজ মিসাইল একটু আলাদা, এগুলো নিচু দিয়ে উড়ে পাহাড় ভূমির সাথে মিশে যায়, ফলে রাডার সহজে ধরতে পারে না। উদাহরণ সুমার, হোভেইজে। সবচেয়ে বিপজ্জনক দিক ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল একসাথে এলে ডিফেন্স সিস্টেম ওভারলোড হয়ে যায়। ড্রোন সস্তা কিন্তু মারাত্মক। ড্রোন হচ্ছে ইরানের গেম চেঞ্জার। এগুলো সস্তা, একসাথে অনেকগুলো পাঠানো যায়, ওয়েভ আকারে আক্রমণ করে। একটার পর একটা ড্রোন আসতে থাকলে প্রতিরক্ষা ব্যবস্থা ক্লান্ত হয়ে পড়ে। ব্যবহার, বিমানবন্দর বন্ধ করে দেয়া, তেল স্থাপনায় হামলা, ঘন্টার পর ঘন্টা আতঙ্ক তৈরি। ভূগর্ভস্থ মিসাইল শহর। ইরান শুধু অস্ত্র বানায় না, সেগুলো লুকিয়েও রাখে। তারা তৈরি করেছে ভূগর্ভস্থ টানেল, গোপন লঞ্চ প্যাড, পাহাড়ের ভিতরে ঘাঁটি। ফলে শত্রু হামলা করলেও সব মিসাইল ধ্বংস করা প্রায় অসম্ভব। হরমুজ প্রণালী, অর্থনীতির ওপর আঘাত। এটা খুব গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী দিয়ে যায় বিশ্বের অনেক তেল। ইরান কি করতে পারে? জাহাজে হামলা, মাইন পেতে রাখা, দ্রুত নৌকা দিয়ে আক্রমণ, ড্রোন ব্যবহার। ফল, তেলের দাম বেড়ে যায়, বিশ্ব অর্থনীতি কেঁপে ওঠে। নতুন হুমকি, হাইপারসনিক মিসাইল। ইরান ফাত্তা নামের হাইপারসনিক মিসাইল দেখিয়েছে। দাবি অত্যন্ত দ্রুত, শব্দের গতির চেয়ে অনেক গুণ বেশি। থামানো প্রায় অসম্ভব। তবে বাস্তবে কতটা কার্যকর এটা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। ইরানের কৌশল কি? ইরান একবারে সব শক্তি ব্যবহার করে না। তাদের স্ট্র্যাটেজি ছোট ছোট ধারাবাহিক হামলা, ড্রোন আর মিসাইল একসাথে, শত্রুকে ক্লান্ত করে দেয়া। মেসেজটা পরিষ্কার, এটা ছোট যুদ্ধ না, দীর্ঘ যুদ্ধ।
তেলের আগুন, যুদ্ধের আগুন, মধ্যপ্রাচ্য কোথায় যাচ্ছে? সৌদি আরবের সবচেয়ে বড় তেল কোম্পানি সৌদি অ্যারামকো তাদের বিশাল রেস ট্যানুরা রিফাইনারি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, কারণ রিফাইনারির কাছে ড্রোন হামলা। ইরানের শাহেদ 136 ড্রোন সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে আঘাত হেনেছে। সৌদি আরবের রাশ তানুরা তেল শোধনাগারে ইরানের হামলার পর কালো ধোঁয়া উঠতে দেখা যায়। সৌদি আরবের রাশ তানুরা তেল শোধনাগারে ইরানের হামলার পর লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে দেখা যায়। কেন এটা এত বড় ঘটনা? এই রিফাইনারি কোনো সাধারণ জায়গা না। প্রতিদিন প্রায় 5,50,000 ব্যারেল তেল প্রক্রিয়াজাত করতে পারে। এটি মধ্যপ্রাচ্যের অন্যতম বড় তেল কেন্দ্র। হামলার পর আগুন লাগলেও দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু আসল ধাক্কা এসেছে অন্য জায়গায়। তেলের দাম হঠাৎ করে প্রায় 10% বেড়ে গেছে। বিশ্ববাজারে তৈরি হয়েছে আতঙ্ক। কেন পুরো বিশ্ব কেঁপে উঠল? কারণ সবকিছুর কেন্দ্র একটি জায়গা, হরমুজ স্ট্রেইট। এই সরু সমুদ্রপথ দিয়ে যায় বিশ্বের প্রায় 20% তেল। এখন কি হচ্ছে? সরাসরি বন্ধ না হলেও জাহাজগুলো যেতে ভয় পাচ্ছে। অনেক কোম্পানি চলাচল বন্ধ রেখেছে। এর প্রভাব কি? খুব সহজভাবে বুঝুন। তেল কম মানে দাম বাড়ে, দাম বাড়ে মানে সবকিছু দামি হয়। ফলে মুদ্রাস্ফীতি বাড়তে পারে, বিশ্ব বাণিজ্য ধাক্কা খায়, পরিবহন খরচ বাড়ে, পুরো বিশ্ব অর্থনীতি চাপের মধ্যে পড়ে। যুদ্ধ এখন ছড়িয়ে পড়ছে। এটা শুধু তেল বা অর্থনীতি না, যুদ্ধ দ্রুত ছড়িয়ে পড়ছে। ইরানের মিত্র হিজবুল্লাহ সরাসরি যুদ্ধে নেমে গেছে। তারা ইসরায়েলের রকেট ও ড্রোন হামলা চালিয়েছে, যা 2024 সালের যুদ্ধবিরতির পর প্রথম বড় আক্রমণ। উত্তরের সীমান্তে নতুন আগুন। ইসরায়েলের উত্তর সীমান্ত এখন খুবই উত্তেজনাপূর্ণ। রকেট হামলা, ড্রোন ঢোকার চেষ্টা, সাইরেন বাজছে বারবার। তেল আবিবের ক্ষতি। তেল আবিবে ইরানের হামলায় অন্তত 40টি ভবন ক্ষতিগ্রস্ত, 200 এর বেশি মানুষ ঘর ছাড়তে বাধ্য, হোটেলে আশ্রয় নিতে হয়েছে। খামেনির মৃত্যু সবকিছুর কেন্দ্র। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত হওয়ার পরই এই পুরো সংঘাত বিস্ফোরিত হয়েছে। ইরান বলছে কঠিন প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। 2 মার্চ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ও ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রিভলিউশনারি গার্ড IRGC। ইরানের সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ এজেন্সি রিভলিউশনারি গার্ডের বিবৃতির বরাত দিয়ে এই কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, জায়নবাদী শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিমান বাহিনী প্রধানের সদর দপ্তরকে নিশানা করে হামলা চালানো হয়েছে। হামলায় খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। কুয়েতে মার্কিন বিমান ঘাঁটি আলী আল সালেম লক্ষ্য করে 2 মার্চ হামলা চালানোর কথা বলেছে ইরানের সেনাবাহিনী। একই সঙ্গে ভারত মহাসাগরে চলাচলকারী নৌযানে হামলা করার কথাও জানিয়েছে তারা। ইরানের ভয়ঙ্কর মিসাইল এত দ্রুত যে চোখে দেখা যায় না, এত চতুর যে মাঝপথেই দিক বদলায়, আর এত শক্তিশালী যে প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে যায়। এই অস্ত্রটাই এখন আলোচনায়। ফাতাহ 2। ইরান বলছে এটা শুধু নতুন অস্ত্র না, এটা একটা নতুন যুগের শুরু। হাইপারসনিক মানে কি? সহজভাবে বুঝুন। শব্দের গতি মানে ম্যাক 1। যদি কিছু ম্যাক 5 বা তার বেশি গতিতে চলে সেটাকে বলে হাইপারসনিক। আর ফাতাহ 2 গতি প্রায় ম্যাক 15 পর্যন্ত দাবি করা হচ্ছে, মানে কয়েক মিনিটে শত শত কিলোমিটার পাড়ি দিতে পারে। ফাতাহ 2 এত ভয়ঙ্কর কেন? এই মিসাইলের মূল শক্তি শুধু গতি না, বরং চালাকি। মাঝপথে দিক পরিবর্তন। সাধারণ মিসাইল সোজা যায়, কিন্তু ফাতাহ 2 আকাশে ঘুরতে পারে। হাইপারসনিক গ্লাইড ভেহিকল। এটি উপরে গিয়ে আবার নিচে নেমে আসে, কম উচ্চতায় উড়ে রাডার ফাঁকি দেয়, খুব কম সময়ে আঘাত। প্রতিরক্ষা ব্যবস্থা বুঝে ওঠার আগেই আঘাত। কেন প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হতে পারে? আজকের সবচেয়ে শক্তিশালী ডিফেন্স সিস্টেমগুলো হলো প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, থার্ড অ্যারো মিসাইল সিস্টেম। কিন্তু সমস্যা হলো এগুলো তৈরি হয়েছে সোজা পথে আসা মিসাইল থামাতে। একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ বলছেন, ম্যাক 10 মিসাইল থামাতে হলে ম্যাক 30 গতির প্রতিরক্ষা দরকার, যা বাস্তবে সম্ভব নয়। মানে এই সিস্টেমগুলো হঠাৎ করে দুর্বল মনে হতে পারে। যুদ্ধক্ষেত্রে ব্যবহার কি জানা গেছে? ইরান দাবি করেছে 2025 সালের জুনে প্রথমবার এই মিসাইল ব্যবহার করা হয়। এটি ছিল অপারেশন ট্রু প্রমিস 3 এর অংশ। লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক স্থাপনা। দাবি, এই মিসাইল প্রতিরক্ষা ভেদ করতে পেরেছে। সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও ভাইরাল হয়েছে। প্যাট্রিয়ট মিসাইল ছোড়া হচ্ছে, কিন্তু লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারছে না। বিশেষ করে কাতারের আল উদেদ এয়ারবেস এলাকায় এমন ঘটনা দেখা গেছে বলে দাবি, তবে সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা হয়নি। ফাতাহ 2 এর ক্ষমতা। রেঞ্জ প্রায় 1400 কিলোমিটার। গতি ম্যাক 15 পর্যন্ত। ডিজাইন 2 ধাপ। বৈশিষ্ট্য দ্রুত, নিচু দিয়ে উড়ে, মাঝপথে দিক বদলায়। মানে ধরা কঠিন, থামানো আরো কঠিন। সীমাবদ্ধতাও আছে।
সবকিছুই নিখুঁত না। এই মিসাইল তৈরি করা খুব ব্যয়বহুল, কতগুলো আছে তা অজানা, বাস্তবে কতটা কার্যকর এখনো পুরোপুরি প্রমাণ হয়নি। ইসরায়েলি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার 11তম ধাপে ইসরায়েলের বীরসেবা শহর লক্ষ্যবস্তু করা হয়েছে। 2 মার্চ আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ওই শহরে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর যোগাযোগ শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে। পরে সংস্থাটি একটি ভবনের ছবি পোস্ট করে দাবি করে যে এটিই বীরসেবা শহরের সেই লক্ষ্যবস্তু যেখানে বেশ কিছু বড় আন্তর্জাতিক কোম্পানির কার্যালয় অবস্থিত, যার মধ্যে মাইক্রোসফটও আছে।